আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আলামিন আজাদ। কথা বলবো গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ নিয়ে। বলা হয়ে থাকে অন্তর্বর্তী সরকারের করা অনেক ভালো কাজের ভিতরে একটা হচ্ছে এই অধ্যাদেশটি প্রণয়ন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অনেকগুলো অধ্যাদেশ বাতিল করেছে, তার মধ্যে এই অধ্যাদেশ অন্যতম। এই অধ্যাদেশের প্রধান 4টি বৈশিষ্ট্য বলতে গেলে আমরা দেখতে পাই এই অধ্যাদেশ দ্বারা গুমকে একটা আইনি সংজ্ঞা প্রদান করা হয়েছিল। 2 নম্বরে এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশের গুম ও অবৈধ আটকে যারা সরাসরি জড়িত অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এই অধ্যাদেশে ব্যবস্থা রাখা হয়েছিল। এই অধ্যাদেশে বলা হয়েছিল জরুরি অবস্থা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা যাবে না এবং গুমের শিকার করা যাবে না। এই অধ্যাদেশে আরও বলা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে যে হাই অফিসিয়ালস আছে তাদেরকে গুম এবং এ সংক্রান্ত কাজের জন্য দায়ী করা যাবে এবং তাদের বিরুদ্ধে যে কোনো তদন্ত করতে এই কমিশন ক্ষমতাপ্রাপ্ত থাকবেন। এখন প্রশ্ন হলো, বিগত পতিত ফ্যাসিবাদী আমলের সবথেকে ঘৃণিত কাজ এই গুম, খুন ও অবৈধ আটকের দ্বারা যে দল, যে পরিবার এবং যে ব্যক্তিগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো, তারা কিভাবে এবং কেন এই অত্যন্ত জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশটি বাতিল করল? আমরা জানি স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার পরিবার এই গুম, খুন এবং অবৈধ আটকের সরাসরি ভিকটিম। এর বাইরেও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি গুমের শিকার হয়ে 17 বছর বাংলাদেশের বাইরে ভারতে অবস্থান করেছিলেন। বর্তমান সংসদের আরও কিছু সংসদ সদস্য আছে যারা ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সরাসরি এই গুমের দ্বারা আক্রান্ত, যেরকম ইলিয়াস আলীর স্ত্রী হুম্মাম কাদের চৌধুরী, ব্যারিস্টার আরমান। আরও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বিগত সরকারের আমলে এই গুম নিয়ে সবথেকে সোচ্চার যে সামাজিক প্রতিষ্ঠানটা ছিল অর্থাৎ মায়ের ডাক, সেই মায়ের ডাকের সংগঠক সানজিদা তুলি, তিনিও সংরক্ষিত আসনে সংসদ সদস্য হয়েছেন। এত ভিকটিম এই সংসদে উপস্থিত থাকার পরেও কেন এবং কী কারণে বর্তমান সরকার এত গুরুত্বপূর্ণ একটা অধ্যাদেশ বাতিল করলো? একটা কথা আছে, যে লঙ্কায় যায় সে রাবণ। তাহলে কি বিএনপি সরকার তাদের উপর হওয়া এত সব নির্যাতনের কথা ভুলে গেল? এই অধ্যাদেশ বাতিলের পিছনে বর্তমান সরকার যে যুক্তিগুলো দেখাচ্ছে, অর্থাৎ তারা এই সংক্রান্ত আইনটি অধিকতর পর্যালোচনা করে তারা আরও শক্তিশালী আইন প্রণয়ন করবে। এই যুক্তিটি অনেকটা হাস্যকর এবং এই যুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ ভালোভাবে এটা নেয়নি। তবে আসলেই এই অধ্যাদেশ বাতিলের পিছনে আসল কারণ কি সেটা জানতে হলে বর্তমান সংসদের 2 জন সংসদ সদস্য নেত্র নিউজের কাছে যে ইন্টারভিউ দিয়েছেন সেটা শুনলে কিছুটা পরিষ্কার হওয়া যাবে। বিপথগামী যেই সশস্ত্র বাহিনীর যে অংশটা এই গুম খুনের সাথে জড়িত ছিল, তারা তো মূলত এস্টাবলিশমেন্টের অংশ। এস্টাবলিশমেন্ট তাদের আগের ওল্ড স্ট্রাকচারকে টিকিয়ে রাখার জন্য গভর্নমেন্ট তাদের সাথে একটা নেগোসিয়েশনে গিয়েছে। সিভিল ব্যুরোক্রেসি বা আমলাদের ভিতরে যারা আছেন, মিলিটারি ব্যুরোক্রেসি, সামরিক উচ্চপদস্থ যারা আছেন, প্রায় 80% ফ্যাসিস্ট সরকারের সময় নিয়োগকৃত এবং সেই সময় তারা উচ্চ পদে আসীন হয়েছেন। তারা এখনো স্বপদে বহাল রয়েছে। তারা অতীতের রাজনৈতিক সরকারকে প্রভাবিত করেছিল। আমাদের আশঙ্কা নতুন সরকারও ঠিক একইভাবে প্রভাবিত হয়ে পড়ছে। এই নতুন সরকার দুর্বলতার পরিচয় দিয়েছে এইসব চাপে নথি স্বীকার করে। এখান থেকে স্পষ্টতই বোঝা যায় যে বাংলাদেশের সিভিল এবং মিলিটারি প্রশাসনিক উচ্চ পর্যায়ে এমন সব কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা চায় না যে বাংলাদেশে এমন সুন্দর আইনগুলো প্রণয়ন করা হোক। আসুন আমরা সাধারণ জনগণ এবং প্রশাসনে যে সমস্ত দেশপ্রেমিক অফিসার্স আছে তারা মিলে সচেতন হই, আর যেন কোনো অপশক্তি বাংলাদেশে এই গুম খুনের রাজনীতি ফিরিয়ে নিয়ে আসতে না পারে এবং বাংলাদেশের মানুষ যেন সেই গুম খুনের অপশাসনের রাজনীতির শিকার আর কখনো না হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।